আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি এগ্রিকালচারাল স্কিল ট্রেনিংতে। আমি বর্তমানে আছি ধানমন্ডি 4-এ ল্যাবেট হসপিটালের একদম বিপরীত সাইডে। আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মমতাজ প্লাজা। মমতাজ প্লাজার 3 তলায় আজকে স্কিল টেস্ট হবে এবং আজকে কি ধরনের প্রশ্ন আসলো, কতক্ষণ পরীক্ষা হলো এবং সহজ হয় এভরিথিং আজকে আপনাদেরকে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অবশ্যই আপনার সাথে করে আনতে হবে অরিজিনাল পাসপোর্ট এবং আপনি যে কনফার্মেশন লেটারটা পাইছেন ওই কনফার্মেশন লেটারটা সাথে করে নিয়ে আসতে হবে। আপনি যদি অরিজিনাল পাসপোর্ট সাথে করে নিয়ে না আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারভিউ দিতে পারবেন না। তো এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন। আমার অ্যাপার্টমেন্ট টাইম হচ্ছে 9টা 15-তে, তো ওখানে আধা ঘন্টা আগে 8টা 45-এ ওখানে থাকতে হবে। তো এখন বাজে 8টা 6, আমি একটু তাড়াতাড়ি এসে পড়ছি। হালিমা ট্রেডার্স মমতাজ প্লাজা 4র্থ তলা ব্লক 3D, এইটার ভিতরে আমাদের পরীক্ষা হবে। এই যে লকারগুলো দেখতে পাচ্ছেন, এই লকারের ভিতরে আপনার কাছে যা কিছু আছে যাবতীয় এইটার ভিতরে রেখে তারপর আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। এই নোটিশ বোর্ডে কিছু নোটিশ দেওয়া আছে যে কি কাজ আপনি করতে পারবেন না বা কি কাজ করলে কোন ধরনের সমস্যা হতে পারে। আপনি যদি ওয়াশরুমে যেতে চান, এই যে নিউ যে লেখাটা আছে নিউয়ের বাম সাইডে ওইটাই হচ্ছে ওয়াশরুম। প্রথমে আমরা ওই যে লকারটা ছিল, লকারের ভিতরে আমার সাথে ছিল আমার মানি ব্যাগ, আমার ঘড়ি, আমার মোবাইল এবং আমার সাথে একটা ফাইল ছিল। তো সব কিছু ওই লকারটার ভিতরে তালা মারছি। তো ওইখানে চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা লকারে একটা চাবি থাকে। ধরেন প্রত্যেকটা লকারের আবার একটা নাম্বার লেখা থাকে, যেমন 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার। তো আমার লকারটা ছিল 13 নাম্বার এবং লকারের সাথেই আপনার চাবিটা ঝুলানো থাকে। তো আমি আমার সাথে যে জিনিসপত্র ছিল ওইটা সবকিছু এভরিথিং আমি ওইটার ভিতরে রাখছি, রেখে তালা মেরে তারপর যে আমার 13 নাম্বার চাবিটা ওইটা আমি সাথে করে ভিতরে নিয়ে গেছি। এখন আপনার কাছে এভরিথিং, যদি আপনি কানে দুল পরেন বা হাতে আংটি পরেন, সবকিছু আপনার ওইখানে রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। আপনি ওখানে ভিতরে নিয়ে যেতে পারবেন শুধু আপনার কনফার্মেশন লেটারটা, যেটা এডমিট কার্ড, আর নিতে পারবেন শুধু পাসপোর্ট। আর যাবতীয় এভরিথিং আপনার সবকিছু লকারের ভিতরে লক করে তারপর ভিতরে যেতে হবে। তো আমার অ্যাপার্টমেন্ট টাইম ছিল 8টা 45, আমার পরীক্ষা হচ্ছে 9টা 15-তে। তো আমরা ওখানে 20 থেকে 25 জনের মতো ছিলাম যাদের পরীক্ষা হচ্ছে 9টা 15-তে। তো আমাদেরকে 9টা বাজে, একটু লেট করছে, আমাদেরকে 9টা বাজে তারা ভিতরে ডাকছে। তো ভিতরে যে ডাকছে, তো ভিতরে গিয়ে একটু সামনে হেঁটে বাম পাশে একটা ওয়েটিং রুম আছে। তো আমরা সবাই এক এক করে ওয়েটিং রুমে বসছি। বসার পরে ওইখানে একটা আপু ছিল, আপু আমাদের সবার হাতে এক একটা নোটিশ ধরিয়ে দিছে। তো নোটিশে লেখা ছিল যে পরীক্ষা নিয়ম কানুন, যে পরীক্ষার ভিতরে আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না। তো ওইটা আপনার কাছে ওই সময় অনেক হিউজ একটা টাইম থাকবে, ওইখানে বসে এগুলো করে নিলে। তারপর আপু আমাদের পরীক্ষার নিয়ম কানুনটা বুঝালো। কি বললো যে পরীক্ষার ভিতরে আমরা গিয়ে কাউকে কোনো ডিস্টার্ব করতে পারবো না, কারোর সাথে কোনো কথা বলতে পারবো না, দেখা দেখি করতে পারবো না, এমনকি তাদের ভিতরে যে প্রতিনিধি আছে তাদের কাছেও জিজ্ঞেস করতে পারবো না কিছু। যদি আমার কোনো কিছু জানার থাকে বা আমি যদি কিছু না বুঝি, সেক্ষেত্রে আমি এরকম হাত উঁচু করব, তাই প্রতিনিধি আমার কাছে চলে যাবে এবং আমার সাথে সে এমনভাবে ডিল করবে যে অন্য আমার সাইডে যে এক্সাম দিতেছে তাদের পরীক্ষার কোনো যাতে সমস্যা না। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি জেএফটি পরীক্ষা দিয়ে যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে একই দিনে আপনার ওইখানে জেএফটি এক্সাম হয়, এগ্রিকালচার এক্সাম হয়, কনস্ট্রাকশন এক্সাম হয়, কেয়ার গিভার এক্সাম হয়। ওই সেন্টারের ভিতরে একই সময় একই দিনে অনেকগুলো এক্সাম হয়। হ্যাঁ, এটা আসলে একটা মজার বিষয়। তারপর আপু আমাদের আরো কিছু ইনফরমেশন দিল যে এগ্রিকালচার এবং হচ্ছে কি আমরা জেএফটি যে পরীক্ষা দিই, এই এগ্রিকালচারাল লিসেনিং থাকে, জেএফটি পরীক্ষা লিসেনিং থাকে। এখানে হচ্ছে জেএফটি যে পরীক্ষা লিসেনিংটা, এটা আমরা কিন্তু 2বার শুনতে পারি। এটা নোট করুন যে আপনি যে জেএফটি পরীক্ষায় যে লিসেনিংটা শুনবেন এটা 2বার শুনতে পারবেন, কিন্তু যে আপনার এগ্রিকালচারে আপনার লিসেনিং থাকে, তো সেখানে লিসেনিংটা শুধু 1বার শুনতে পারবেন।
সেইটা আমাদের সে নোট করছে। এবং এগ্রিকালচার পরীক্ষা দেওয়ার সময় আপনাদের কিছু এখানে কম্পিউটার টাইপ করতে হবে। কি টাইপ করতে হবে সেটা আমাকে বলছে এবং আমি ওইখানে ভিতরেও টাইপ করছি। বিষয়টা হচ্ছে যে ভিতরে ঝুড়ির ভিতরে কয়টা আপেল আছে, বা এখন কয়টা বাজে, এটা কয়শো এন, ঠিক আছে, এইসব কিছু কিছু টাইপ করতে হবে। সেটা সম্পূর্ণ ইজি কিভাবে, আপনার কম্পিউটার স্ক্রিনে একটা উদাহরণ থাকবে এবং আমি বলতেছি যে আমাকে বলছে যে 6টা, এখন কয়টা বাজে, ইমা না জিনিসকা, ঠিক আছে, বা কিমুরা সান কয়টা বাজে স্টেশনে আসবে, তো বলছে 6টা বাজে স্টেশনে আসবে। আমি লিসেনিং শুরু জন্য বুঝতে পারছি। তো 6টা লিখবেন কিভাবে, 00, প্রথমে 2টা 0, তারপর 6, তারপর আবার 0, 0060। এখন 6:30 কিভাবে লিখবেন, 0630, এইটা হচ্ছে গিয়ে 6:30। তবে এইটা অবশ্যই খেয়াল রাখবেন যে টাইমটা কিভাবে লিখবেন এটা মেনটেন করে। তারপর ওখানে আপনি টিপ দিয়ে আপনি করতে পারবেন, ওই যে কয়শো এন ওইটা লিখতে হতে পারে। এইটা আপু আমাদেরকে ক্লিয়ার করলো। এবং তারপর আমরা এখানে যে বসছি, তো তার কাছে একটা শীট ছিল, যে শীটটা হচ্ছে গিয়া প্রথমে কে আবেদন করছে, তারপর কে আবেদন করছে এবং তার সর্বশেষ কে আবেদন করছে, ওরকম একটা সিরিয়াল থাকে। তো এরকম সিরিয়াল ভাবে ওখান থেকে ডাক দেয় যে অপন আসো, হ্যাঁ হাসান আসো, ঠিক আছে, নাম ধরে ডাক দেবে। তারপর আমরা একদিন যাওয়ার পরে প্রথমে পাসপোর্টটা এরকম ধরার পর আপনার সাথে পাসপোর্টের যে নাম্বারটা আছে, তো আর যে আপনার যে একটি পরীক্ষা দেন ওইখানে আপনার পাসপোর্টের নাম্বার দেওয়া আছে, পাসপোর্টের নাম্বারটা মিলাবো, আপনার নামটা সুন্দর করে মিলাবো। তারপর আপনাকে দেখে বলবো যে পাসপোর্ট থেকে কিছু প্রশ্ন করব, যে আপনার বাবার নাম কি, আপনার মায়ের নাম কি, আপনার জন্মসাল কবে, আপনার নাম কি। পাসপোর্টের ভিতর থেকে কিছু আপনাকে জিজ্ঞেস করবো, আপনার গ্রামের বাড়ি কোথায়, হ্যাঁ জিজ্ঞেস করে আপনি উত্তর দিবেন। তার বলবে যে এখানে একটা সিগনেচার করো। তো এখানে আপনি নর্মাল সিগনেচার করতে পারেন, বা পাসপোর্টে যেটা দিয়েছেন ওই সিগনেচার করতে পারেন। সিগনেচার করবেন, সিগনেচার করার পরে তারপর ভিতরে যাবেন। ভিতরে গিয়ে তারপর আপনাকে ফুল বডি একটা চেক দিব যে আপনার বডির ভিতরে মেটাল কিছু আছে কিনা। প্রথমে এরকম হাত দিব, যে এরকম হাত দেখে দেখাবো। তারপরে এরকম বলবে হাতার বাজ খুলো, হ্যাঁ এই হাতার বাজ, এই হাতার বাজ, মানে হাতার বাজ। তারপর আপনার যে কলার আছে এই কলার, তারপর যদি আপনার হ্যাঁ আপনার যদি প্যান্টে কোনো বর্ডার থাকে তারপরে বর্ডার খুলতে বলবো। হ্যাঁ তারপর বলবো যে আপনার পকেট দেখান, চারো পকেট। তারপর যদি ছোট পকেট থাকে ছোট পকেটে দেখাতে হবে, মানে ফুল একটা ভালো করে এটা চেক আপ করে আপু। তারপর ওই যে একটা লাঠি আছে, লাঠিটা হচ্ছে যে আপনার শরীরে যদি কোনো মেটালের কিছু থাকে তাহলে ওইটা দিয়ে চেক করলে ওইটা বেজে উঠবে। এই তো তারপর এটা চেক করার পরে তারপর এখানে একটা ভাইয়া আছে, ভাইয়ার কাছে দিব, বলবো যে এখানে বসেন। ওখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে ওইটা সে কম্পিউটারে মিলাবো, মিলার পর আপনার একটা সিট চয়েস করে দিব, সিলেক্ট করে দিব। দেন আপনাকে ওইখানে বসে একটা ছবি তুলবে। তো যেহেতু আপনার জেএফটি পরীক্ষা বা আপনি এগ্রিকালচার স্কিল টেস্ট যেটাই বলেন, ওইখানে যেহেতু আপনার ছবি তুলবে, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন একটু ফর্মাল লুক নিয়ে যাওয়ার। কারণ ফর্মাল লুক নিয়ে গেলে হবে কি যে আপনাকে একটু মানে ছবিটা ভালো আসবে, এই এভরিথিং আর কিছু। আর চেষ্টা করবেন যে যে দাড়িটা আছে, যেটা এসে গিয়ে ইগিও সরিমাস জাপানি ভাষায় বলে, তো দাড়িটা কেটে নেবেন, কারণ জাপানিরা অবশ্যই দাড়ি পছন্দ করে না। তারপর চুলটা একটু সুন্দর করে নেবেন যাতে ছবিটা ভালো আসে, আপনাকে দেখেই পছন্দ করে। তারপর আমাকে একটা টোকেন দিল যে আমার সিট ছিল 8 নাম্বার। তো আমি টোকেনটা নিয়ে ভিতরে চলে গেছি। তো ওখানে বসে কিন্তু কোনো কথা বলা যাবে না। যাওয়ার পর ওখানে তাদের প্রতিনিধির কাছে আমি দেখাই যে আমার 8 নাম্বার। তারপর সে আমার কম্পিউটারে নিয়ে গেছে। আর ওইখানে একটা বিষয় সিলেক্ট করে মানে দেখছি যে বিষয়টা ওখানে 30 থেকে 35টা কম্পিউটার আছে এবং উপরে আপনার অনেকগুলো ক্যামেরা আছে। 25 থেকে 30টার মতো ক্যামেরা হবে একটা রুমের ভিতরে। আর ক্যামেরা হচ্ছে কি চারিদিকে ক্যামেরা, যে গোল গোল ক্যামেরা আছে লাঠির মতো, চারিদিকে ক্যামেরা। তো আপনি যদি ওখানে কিছু করার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি পরীক্ষায় আপনার কোনো সমস্যা হতে পারে, এবং তারা বাইরে থেকে এটা অনেকবার বলে দিছে। দেন আমি বসলাম। তো ওখানে বলছে যে বসার পরে ওখানে আসছে যে আপনার যে ইনফরমেশনগুলো, আপনার নাম ঠিক আছে কিনা। হ্যাঁ তারপর ওইখানে দেখলাম হ্যাঁ ঠিক আছে। তারপর নেক্সট তারপর ওখানে দিবে আপনার চেক দিবে, যা যেহেতু লিসেনিং হবে। তো ওখানে একটা পাশে হেডফোন আছে, হেডফোন আপনি কানে দিবেন।
তো কানে দেওয়ার পর আপনাকে চেক দিবে যে আপনার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, আপনি ভালো করে শুনতে পাচ্ছেন কিনা। তো এটা আপনি সাউন্ড কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আমি 80% দিছিলাম, তারপর সাউন্ড দিয়ে তারপর নেক্সট চাপ দিলাম। তারপর প্রথম 5টা প্রশ্ন আসছে, প্রথম 10টা প্রশ্ন আসছে। 10টা প্রশ্ন ছিল, প্রথম আসছে আপনার যে এখন কয়টা বাজে, যেমন এটা লিসেনিং শোনাইছে, লিসেনিং শোনার পর লেখছে যে কয়টা বাজে সেটা লেখো। তো এই খালি ঘরে আমি টিপ দিয়ে 00600 6:30 বাজে। তারপর পরে লিসেনিং হচ্ছে যে কয়টায় আসবে, তো ওখানে বলছে যে 7:30টায় আসবে, তাই 0730 এটা হচ্ছে 7:30টা। এই তারপর আসছিল যে এইটার দাম কত সেটা এখানে লিখতে বলছে, তার দামটা লিখলাম। তারপর বলছে যে বক্সের ভিতরে কয়টা কমলা আছে, হ্যাঁ বক্সের ভিতরে না ব্যাগের ভিতরে কমলা আছে। লিসেনিং যে বিষয়টা আমি বুঝলাম, আপনার যদি, যেটা আমি সত্যি কথা বলি, N5 এর লিসেনিং যদি আপনি বুঝেন তার চেয়েও সোজা। আর কিছু বলবেন? N5 এর লিসেনিং এর চেয়ে তার চেয়ে সোজা, এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকারই নেই। দেন ওই ধাপটা পার হয়ে গেলাম ইজিলি, এবং ধাপটা পার হওয়ার পর তারপর দিছে 45টা এমসিকিউ। 45টা এমসিকিউর ভিতরে কি কি ছিল, আমি ওই সময় তো পরীক্ষা দিছি এগ্রিকালচারের। তো এগ্রিকালচারের বইয়ের ভিতরে যে বইটা যে পড়ছি, ওই বইয়ের ভিতর থেকেই 45টা এমসিকিউ আসছে। এমসিকিউ দিছে যেমন যে আমি ওখানে পড়ছি ট্রাক্টর কি কাজে লাগে, এটা কি বহুমুখী কাজ করে নাকি শুধু একটি কাজেই লাগে। হ্যাঁ, লেখা আছে ট্রাক্টর বহুমুখী কাজে ব্যবহার করা, এটা কি সঠিক নাকি ভুল, এরকম কিছু প্রশ্ন থাকবে। তারপর থাকবে হচ্ছে একটা প্যাসেজ থাকবে, প্যাসেজটা পড়ে আপনাকে নিচে এমসিকিউ উত্তর দিতে হবে। বা আপনার আরেকটা, সবগুলো তো আমার মনে নাই, আরেকটা পাচ্ছিলাম যে আপনার প্রিফেক্টিং শীট, এটার কাজ কি, এটা কি কাজে ব্যবহৃত, এটা কি ফলে রং ধরা, এটা কি সঠিক না কি এটা ভুল। এরকম 45টার মতো আপনার এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। তো আপনার পরীক্ষার সময় হচ্ছে গিয়ে 1 ঘন্টা। তো আমি পরীক্ষা দিচ্ছি 40 মিনিট, আমার পরীক্ষা শেষ। এবং আরেকটা বিষয় আপনাকে বলে রাখি যে আমরা যে সময় জেএফটি পরীক্ষাটা দিই, তো আমরা কিন্তু একেবারে সবগুলো পরীক্ষা দেওয়ার শেষে কিন্তু আবার আমরা একটা রিভিশন দিতে পারি, যে আবার কিন্তু আমরা প্রথমে যেতে পারি যে কোনো ভুল আছে কিনা চেক দেওয়ার জন্য। কিন্তু এগ্রিকালচার যে এক্সামটা, আপনি একটা ধাপ যদি শেষ করেন তাহলে কিন্তু আপনি আবার পিছের ধাপে ফিরে আসতে পারবেন না। তাহলে প্রথমে আপনি যে ধাপটা শেষ করছেন ওই ধাপে বসে ওইটা রিভিশন দিতে হবে যে ওইটার ভিতরে কোনো ভুল আছে কিনা। আর যদি আপনি ওই ধাপটা পার হয়ে পরের ধাপে যান, যেমন প্রথম যে লিসেনিং ধাপটা, ওই ধাপটা আপনি ওই ধাপা থাকাকালীন আপনি ব্যাকের পিছের গুলা চেক দিতে পারবেন যে সব ঠিক আছে কিনা, চেঞ্জ করতে পারবেন। কিন্তু লিসেনিং ধাপ থেকে যখন আপনি এমসিকিউ ধাপে চলে যাবেন তখন কিন্তু ওইটার সমাধান করার থাকবে না। সেইটাও আমাকে ভালো করে ক্লিয়ার করে বলা দেওয়া হয়েছিল। এবং তারপর দিলাম 40 মিনিট, আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ পরীক্ষায় পাশ করছি। আমার 100%-এর ভিতরে আমার স্কোর আসছে 80%, এবং আমার যেটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ যেটা, ওইখানে আসছে 100%, একটাও ভুল যায় না। এবং যেটা এগ্রিকালচারের ওইখানে আমার আসছে 17%, 70%। তাই দুইটা অ্যাভারেজে মিলে আসছে হচ্ছে গিয়ে 80%। দেন পরীক্ষা দেওয়ার পরে ওইখান থেকে বের হয়ে ওখানে বের হওয়ার জন্য আবার ওইখানে আপনার একটা সিগনেচার করতে হবে, সিগনেচার করে দেন ওইখান থেকে বের হতে হবে। এবং আপনি যে রেজাল্টটা ওইটার সাথে সাথেই কিন্তু দেখতে পারতেছেন, ঠিক আছে, যে আপনি কত পার্সেন্ট পাইছেন। হ্যাঁ, তো এই হচ্ছে এভরিথিং। অ্যান্ড ওখান থেকে বের হয়ে আমি ওখানে যে রিসেপশন ডেস্ক, ওখানে গেলাম। তো তাদের কাছ থেকে আমি যে টোকেনটা নিয়েছিলাম, টোকেন বলতে যত নাম্বারের সিটটা, তো এটা ওইখানে আবার তাদের কাছে ফেরত দিছি। ফেরত দেওয়ার পরে তারপর ওখান থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আমার যে লকারের ভিতরে যে আমার যে যাবতীয় যে জিনিসপাতি ছিল, যেমন ঘড়ি, মানি ব্যাগ, মোবাইল, এগুলো সব নিলাম। নেওয়ার পরে আবার ওই যে চাবিটা আছে, চাবিটা কিন্তু ওই লকারের কাছেই ওখানে ঝুলিয়ে রাখবেন। ঝুলিয়ে রাখার পরে দেন ওখান থেকে বের হয়ে গেলাম। আর এই সব বিষয়ে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন যে আপনার পাসপোর্ট যদি অন্য কোনো এজেন্সিতে জমা দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না। আপনাকে অবশ্যই অরিজিনাল পাসপোর্ট নিয়ে ওখানে
পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষার যে হলের ভিতরে বসে মানে কারো কাছ থেকে কোনো কিছু জিজ্ঞেস পর্যন্ত করবেন না। যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে তাহলে হাত উঁচু করে দিবেন, তার আপনাদের ওইখানে যে প্রতিনিধি আছে সে আপনার সাথে এসে আপনার সাথে আপনার সমস্যাটা সমাধান করে দেবে। এই হচ্ছে এভরিথিং। এবং তারপরে আমি একটা এজেন্সিতে গেছি। এজেন্সিতে যাওয়ার পরে তাদের সাথে আমি কথা বললাম, তাদের প্রসেসিং ফি, হ্যাঁ, তাদের যে কি কি ফ্যাসিলিটি পাচ্ছি বা এভরিথিং এজেন্সিটার সাথে আমি সরাসরি গিয়ে কথা বলছি। তো এই বিষয় নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এবং আমি আসলে আপনারা সবাই জাপানে যেতে চাচ্ছেন বা জাপানে যাওয়ার জন্য কষ্ট করতেছেন, হ্যাঁ, তো আপনাদের সবার জন্য আমি অন্তর থেকে দোয়া করি যে আপনারা খুব শিগগিরই ভালোভাবে জাপান যেতে পারেন। এবং জাপানি যে ভাষা শিক্ষা বা জাপানি পড়াটা বা জাপানে যাওয়াটা, এটা কিন্তু আসলে এতটা সহজ না। এটার জন্য অবশ্যই অনেক ধৈর্য ধরতে হবে, অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে, তাহলে শেষে গিয়ে আপনি একটা ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। তো এই জন্য ধৈর্য হারা চলবে না, ঠিক আছে? আপনি যদি ধৈর্য ধরেন আপনি ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই খুব তাড়াতাড়ি ভালো একটা রেজাল্ট করে ভালো একটা কাজ জানি জাপানে গিয়ে কাজ করতে পারে। এবং আমার এই চ্যানেলে আমি আসলে জাপানি ভাষা শেখার আমার 2 বছর প্লাস হয়ে গেছে। তো আমি আর প্রথম এই যে আপনাদের কাছে যে এভরিথিং এতগুলো জিনিস আমি শেয়ার করি, এতগুলো কিন্তু আমার প্রতিটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কাছে শেয়ার করি। আসলে আমি যখন জাপানি ভাষা শেখা শুরু করছি 2 বছর আগে, তো আমাকে যে গাইডলাইন দেওয়ার মতো এরকম কোনো লোক ছিল না, যে আমি এমন কারো একটা লোক খুঁজে পাই না যার কাছে আমি জিজ্ঞেস করতে পারি, ভাই আমি কিভাবে কি করব, আমি কোথায় গিয়ে পরীক্ষা দেব, আমি কিভাবে পড়বো, হ্যাঁ, কিভাবে আমি কাঞ্জি পড়বো, কিভাবে আমি গ্রামার পড়বো, হ্যাঁ, এরকম কোনো একটা লোক পাইনি। বা কিভাবে আমি জেএফটি দিব, কিভাবে আমি জেএলপিটি দিব, কিভাবে আমি রেজিস্ট্রেশন করব। আসলে জাপান যে সেক্টরটা, এটার কিন্তু জানার কোনো শেষ নেই। এটার আপনার অনেক কিছু জানার আছে। আপনি যে বর্তমানে যা জানেন আসলে কিছুই জানেন না। আমি নিজেও এখন পর্যন্ত কিছু জানি না, ঠিক আছে? এর ভিতরে অনেক প্রতারণার শিকার অনেকে হয়, ঠিক আছে? এগুলা মানে আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে 2 বছর, এটা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই যে আমি যে স্ট্রাগলটা করছি, যাতে এটা আপনাদের স্ট্রাগলটা করতে না হয়। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এবং আমি এখানে যে আপনার জাপানি ভাষার হিরাগানা থেকে শুরু করে জাপানে যাওয়া পর্যন্ত এবং জাপান গিয়ে আপনি কি করবেন, সব কিছু আপনাদের এভরিথিং স্টেপ বাই স্টেপ গাইড করার জন্য ভিডিও আপলোড দেব। জাপান যেহেতু এই সেক্টরটা অনেক বড়, এটার টপিকের কোনো শেষ নেই, জানারও কোনো শেষ নেই, ঠিক আছে? তো এখানে একদিনে তো এতগুলো ভিডিও আপলোড দেওয়া সম্ভব না। তারপর আমি প্রতিদিন এক একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ ধাপে ধাপে সব কিছু জানতে পারবেন। এবং জাপান যেতে আপনার একটু সময় লাগবে, তো এই সময়ের ভিতরে ইনশাল্লাহ আপনার যে গাইডলাইনগুলো যে প্রয়োজন আছে ধাপে ধাপে, সেই গাইডলাইনগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব, যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে সে সব কিছু শেয়ার করব। আমি চাই যে আমরা সবাই জাপানে যাই, আমাদের লাইফ একটা ভালো কিছু করুক। আসলে জাপানে যারা যায় আমার মতে সব মধ্যবিত্ত পরিবারই, যেমন আমিও মধ্যবিত্ত। তো জাপানে যারা ওয়ার্ক বিষয় হোক, স্টুডেন্ট বিষয়, মধ্যবিত্তদের স্ট্রাগলটা বুঝি, কারণ আমিও নিজেও মধ্যবিত্ত। তো আমার ক্যামেরা দেখে অবশ্যই বুঝতে পারবেন যে ক্যামেরার কি অবস্থা, আপনাদেরকে ভালো একটা কন্টেন্ট উপহার দিতে পারতেছি না। তবে জাপান যেতে যেহেতু একটু বেশি সময় লাগে, সবাই ধৈর্য ধারণ করবেন, কেউই ধৈর্য হারাবেন না। যদি ধৈর্য ধারণ করেন ইনশাআল্লাহ ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ, তো সবাই চেষ্টা চালিয়ে যান, সবাই পড়তে থাকুন। আমরা অনেকেই আগে হতাশ হয়ে পড়ি, আসলে হতাশ হওয়া যাবে না। আমাদের প্রথম দরকার কি, আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে N5 সার্টিফিকেট, N4 সার্টিফিকেট, স্কিল টেস্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে কি আমার নিট, কারণ এইগুলো ছাড়া তো আমি ইন্টারভিউ দিতে পারবো না। এগুলো আমাদের ইন্টারভিউ দিতে আমার লাগবে, কারণ আমি যে জাপানি ভাষা শিখছি বা আমি জাপানি ভাষা যে শিখতেছি, হ্যাঁ, আমার একটা প্রমাণ কি, প্রমাণিত হচ্ছে কি আমার সার্টিফিকেট গুলা, যে আমি দেখেন আমার কাছে সার্টিফিকেট আছে, আমি জাপানি N4 পাস,
আমার কাছে স্কিল টেস্ট আছে, আমি এগ্রিকালচার বা আমি কাইগো বা আমি কনস্ট্রাকশন বিষয়ে আমি জানি, আমি পড়াশোনা করছি, আমি পাস করছি, দেন আপনি ইন্টারভিউ দিতে পারবেন। তো আমি একটা আপনাদের সাথে পরিবার করতে চাই যে আমরা সবাই মিলে সবাই একসাথে জাপানে যাব, ইনশাল্লাহ জাপানে গিয়ে একদিন দেখা করবো। তো সবাই কেউ ধৈর্য হারাবেন না, সবাই চেষ্টা চালিয়ে যান। গাম্বাত্তি খুঁজে চাই, আপনি অবশ্যই পারবেন, না পারার মতো এমন কিছুই নেই, ঠিক আছে? জাপানটাকে বা জাপানি ভাষাটাকে অতটা ক্রিটিক্যাল হিসেবে নেবেন না, ওটাকে ইজি হিসেবে নেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অন্তর থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই চেষ্টা চালিয়ে যান। বাত্তি খোদা চাই।